কাউকে আপনি অযোগ্য প্রার্থী বলতে পারবেন না। প্লাস 17 বছর বিএনপি কোনো নির্বাচনে অংশ নিতে পারে নাই। সো এই যে একটা চ্যালেঞ্জ, এইটা দলকে ফেস করতে হচ্ছে, যে আপনি চেয়েছেন যাতে এই বন্দরটা নিয়ে খুব বেশি আলোচনা না হয়, এবং আলোচনা খুব বেশি হয়ও নাই। দর্শকের প্রশ্নের রুমিনাপা আপনার কাছে একটু আসতে চাই। তিনি প্রশ্ন করেছেন 2006 সালে যারা বিএনপি ভাঙার চেষ্টা করেছিল তাদেরকে এবার নমিনেশন দিল বিএনপি, সেটা কি বিএনপি ভালো করলো নাকি খারাপ করলো? দেখুন, 1/11-এর পরে 17 বছর পার হয়ে গেছে, এবং এর মধ্যে আওয়ামী লীগ ভোটে বিনা ভোটে 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এবং এই সময়টাতে আমরা যদি লক্ষ্য করি, 1/11-এর সময় কিন্তু আওয়ামী লীগ ভাঙারও চেষ্টা হয়েছে, কিন্তু সেই সময় যারা মূল ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ ভাঙবার, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, তাদের মন্ত্রীও বানিয়েছে, তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদেও বসিয়েছে। সুতরাং রাজনীতিতে না পুরো সাদা বা পুরো কালো বলাটা ভেরি ডিফিকাল্ট। হয়তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে বিবেচনা হয়তোবা সেই সময় নিয়েছে, যে 1/11-এর সময় সে ষড়যন্ত্র করেছে হয়তোবা, কিন্তু তার জনপ্রিয়তা হয়তো এলাকায় আছে, কিংবা তার দক্ষতা হয়তো আছে যেটাকে আওয়ামী লীগ মনে করেছে আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে, তার হয়তো পলিটিক্যাল প্রজ্ঞা আছে। হ্যাঁ, সেটা একটা পার্টি চালাতে গেলে সেটা গুরুত্বপূর্ণ। সো বিএনপির ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই প্রযোজ্য, এবং মাঝখানে 17 বছরে কিন্তু অনেক পানি গড়িয়ে গেছে। এই 17 বছরে যারা 1/11-এ ঘটাতে চেয়েছেন, 1/11-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে, তারা কিন্তু কেউ দল ভেঙেছে বা ভাঙবার চেষ্টা করেছে বা দল থেকে গিয়ে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে কিংবা অন্য কোনোভাবে সুবিধা নিয়েছে, এরকম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় নাই। সুতরাং দলে যদি তার সেরকম 17 বছর, লম্বা সময়, এবং এই কঠিন সময়টা যদি সে দলকেই দিয়ে থাকে, এবং সেই সঙ্গে যদি তার এলাকায় জনপ্রিয়তা থাকে, তার সেই প্রুডেন্স থাকে, এবং দল যদি মনে করে যে দল তার অভিজ্ঞতা তার দক্ষতাকে কাজে লাগাতে পারবে, তাহলে আমার মনে হয় না সেই নমিনেশন দেওয়াতে কোনো সমস্যা আছে। সম্পর্কে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে গুলশানে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেখান থেকে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে যে মনোনয়ন পরিবর্তন করার। কারণ আমরা মনোনয়ন যখন ঘোষণা করা হলো, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একদিন পরও কারো মনোনয়ন পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা যোগ্য প্রার্থীকে আসলে মনোনয়ন দেওয়া হয়নি। এই সিদ্ধান্তটাকে নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমি মনে করি বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল, এই দলে প্রতি আসনে 5 থেকে 10 জন ক্যান্ডিডেট আছে, এর মধ্যে হয়তো একটু কম একটু বেশি, কিন্তু কাউকে আপনি অযোগ্য প্রার্থী বলতে পারবেন না। প্লাস 17 বছর বিএনপি কোনো নির্বাচনে অংশ নিতে পারে নাই। 2018 যে নির্বাচন হয়েছে সেটা রাতের নির্বাচন, ওটা নিয়ে আলাপ করে সময় নষ্ট করার কিছু নাই। সো এই মোটামুটি 17 বছর বিএনপি নির্বাচন হয় নাই। 2006 সালে যেই ভদ্রলোকের বয়স ছিল 60, যেটা বাংলাদেশের রাজনীতিতে মধ্য বয়স বলা যায়, হ্যাঁ, তার বয়স কিন্তু এখন 80। তিনি কিন্তু মাঝখানে 20 বছর তিনি কোনো নির্বাচনে যুক্ত হতে পারেন নাই। সো তিনিও এখন কিন্তু ক্যান্ডিডেট। আবার তার ছেলে যার বয়স হয়তো এখন 50, হি ইজ অলসো অ্যান অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সো এই যে একটা চ্যালেঞ্জ, এইটা দলকে ফেস করতে হচ্ছে। 2 হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মনোনয়ন প্রাথমিক তালিকা, যেটা কিন্তু আমাদের মহাসচিব ঘোষণার সময়ই বলেছে এটা একটা প্রাথমিক তালিকা, এখানে পরিবর্তন আসবে। 63টা আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ারই করা হয় নাই। সো অনেক রকম পরিবর্তন এখানে আসবে, যুক্ত হবে, কারণ নাম বাদ যাবে। এইটাকে আমার মনে হয় না খুব অবাক হওয়ার মতো কোনো সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন যে রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন। অন্যদিকে আপনাদের নেতা তিনি জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আসলে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। কোনটা আসলে ঠিক? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন এটি অত্যন্ত সঠিক, এবং এই কথাটি আমি বন্দর যে যখন দেওয়া হলো, মানে যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিনই তো হলো, তখন থেকে আমি বলে আসছি। দেখুন, এই দুটো ডিসিশন, বন্দরের ডিসিশন এবং আরেকটা যেটা এলডিসি উত্তরণ, এটারই কিন্তু একটা লং টার্ম এফেক্ট আছে, এবং নেক্সট যে গভর্নমেন্ট আসবে এই লং টার্ম সিদ্ধান্তগুলো কিন্তু তার উপরে চাপ তৈরি করবে, তার উপরে বর্তাবে, তার উপর ম্যান্ডেটরি হয়ে আসবে।
আমার প্রশ্ন খুব বেশি না, আমার প্রশ্ন হচ্ছে এই যে এগ্রিমেন্টটা হলো, টার্মিনাল দেওয়ার এগ্রিমেন্ট না, বন্দর দেওয়ার এগ্রিমেন্ট হয়নি। অনেকেই বলার চেষ্টা করছে যে আমরা বলছি বন্দর দেওয়ার এগ্রিমেন্ট হচ্ছে, এটা ভুল না, বন্দর না, টার্মিনালের অপারেশনাল এগ্রিমেন্ট। আমি বুঝেছি, আমি জানি, আমরা বুঝেছি, কিন্তু এইটা আপনি দিলেন এমন একটা সময়ে যখন পুরো দেশের নজর অন্য আরেকটা দিকে। তার মানে ইট শোজ যে আপনি চেয়েছেন যাতে এই বন্দরটা নিয়ে খুব বেশি আলোচনা না হয়, এবং আলোচনা খুব বেশি হয়ও নাই। প্রত্যেকের নজর ছিল আইসিটি ট্রাইব্যুনালে, প্রত্যেকের নজর ছিল 32 নম্বরে। সুতরাং এই বন্দর নিয়ে আলোচনা হয় নাই, যেটা আপনি চেয়েছেন। কিন্তু এই চাওয়াটা আপনি চাইলেন কেন? 1 2 হলো বন্দরে সবই নাকি নন ডিসক্লোজার, খুবই বেসিক কিছু ইনফরমেশন, 33 বছর একটা, আরেকটা বোধহয় 25 বছর, এই 22 বছর, এর বাইরে খুব বেশি ইনফরমেশন আপনি পাবেন না। এই লুকোচুরিটা কেন? 3 হচ্ছে আপনাদের যে সোর্স অফ পাওয়ার 106 অফ দি কনস্টিটিউশন, সেটা পরিষ্কার বলে দিচ্ছে দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবার জন্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ দ্বারা সরকার গঠিত হইবে। দৈনন্দিন কার্যাবলী, এটা কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা কোনো স্পর্শকাতর সিদ্ধান্ত, এটা কোনো লং টার্ম ডিসিশন দেয়ার ব্যাপারে আপনাকে বারিত করছে। তাহলে না হলে তো একটা নির্বাচিত আর একটা অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য কি থাকে? আমরা নির্বাচনটাকে এত জোর দেই কেন? তাহলে তো এরকম দেশি বিদেশি শিক্ষিত মানুষ দিয়ে আমরা তো চালাই দিতে পারি, এনজিও পিপল দিয়ে তো আমরা গভর্নমেন্টই রান করতে পারি। তাহলে আমাদের নির্বাচিত সরকারের সাথে এইরকম ইন্টারিম সরকার, এটাকে কিন্তু পুরো সরকার বলা হয় না, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে মূল সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের পার্থক্য কি?